This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বয়স হওয়ার মানেই বোধহয় স্বচ্ছতাকে বিদায় দেওয়া। কবির সুমন গেয়েছিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে এই কথাগুলোকে একদম বেদ বাক্যের মতো জানেন তো বিশ্বাস করে নিচ্ছেন। বয়স তার কাছে শুধুমাত্র সংখ্যা নয়, বরং মাপকাঠি। যে মাপকাঠিটা পেরোলে তার মতে আর কি লোকজনের রিটায়ার করা উচিত। তিনি নেতা হলে, অর্থাৎ নেতাকে তিনি এক ধাক্কায় জনতা স্তরে নামিয়ে নিয়ে আসতে চাইছেন কি, এটা কিন্তু আমরা সচরাচর কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে দেখতে পাই না। কিন্তু অভিষেক যখন বলছেন, তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে তিনি যদি মনে করেন, অভিষেক যে ইঙ্গিত দিয়েছেন আজকে, তার মানে হচ্ছে যে বয়স হলে তার কার্যক্ষমতা কমে যায়। পলিটিক্যাল লিডারদেরও তাই, এবং সেই জন্য যে কোনো ফিল্ডেই বয়সের একটা ঊর্ধ্বসীমা থাকা উচিত। এবার ঠিক কাকে কাকে এই বয়সের ঊর্ধ্বসীমার মধ্যে ফেলছেন এবং কার কার এই মুহূর্তে কর্মক্ষমতাটা কমে গেছে, এটা বুঝতে হলে তো আগে জানতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কোন এজটার কথা বলেছেন। যে এজটার ওপরে গেলে কারুর হয়তো দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত, এবং দায়িত্ব ছেড়ে দিয়ে তাদের অন্যদের জায়গা করে দেওয়া উচিত। আসলে সেই কথাটা মনে পড়ে যাচ্ছে জানেন তো, ওল্ড অর্ডার চেঞ্জেথ ইয়েল্ডিং প্লেস টু নিউ। বয়স্করা তারা সরে গিয়ে নতুনদের জায়গা করে দেয়। পুরনো পাতা ঝরে না গেলে নতুন পাতা গজানো সম্ভব না। কিন্তু এক্ষেত্রে মনে হচ্ছে কি, যে কোথাও পুরনোরা সরে না গেলে নতুনদের ঢোকা সম্ভব নয়, নাকি আরেকটা জিনিস মনে হচ্ছে জানেন তো, যে ধরুন একটা পার্টির মধ্যে যদি অন্তর্দ্বন্দ্ব থাকে, অন্তর্দ্বন্দ্ব না, গোষ্ঠীদ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কথাটা কমন আর কি। এবার দ্বন্দ্ব কোত্থেকে আসে এটা আমি বারবার বুঝি আর কি, যে দ্বন্দ্ব তো তখনই আসে যখন দুটো মত থাকে। দুটো মত থাকলে নিজেদের মধ্যে একটা সংঘাত হয় দুটো মতের, আর সেখান থেকে এই দ্বন্দ্বটা তৈরি হয়ে যায়। তৃণমূলে যেরকম, তৃণমূলের দুটো মত আছে, একটা মত আদি আর একটা মত নব্য। এবার যদি ধরুন এই আদিরা, মানে তারা যদি ওই বয়সসীমার ঠিক ওপরটায় চলে যান, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো তাদের যদি সত্যিই রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত হয়, তাদের যদি সত্যিই ক্ষমতা হস্তান্তরের দরকার পড়ে, তাহলে তারা ক্ষমতা হস্তান্তর করবেন কাকে? নব্যকে। এবার নব্যরা তার মানে থাকবেন, আর আদিরা সরে যাবেন। ফলে গোটা পার্টিতে তখন তার দ্বন্দ্বের কোনো জায়গা নেই। একটাই মাত্র পার্টি, তখন একটাই দল, তাতে একটাই মত, নব্য। আদি বলে কিছু নেই। এবার সেটা যদি হয়, এই এত গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা থাকবে না, এই কথায় কথায় বিভিন্ন জল্পনা থাকবে না, এবং সবথেকে বড় কথা, পার্টিটাকে ঐক্যবদ্ধ রাখবে। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন না, যথারীতি একটা রাজনৈতিক নেতারা তারা যদি ওই কোথাও গিয়ে কোনো নেতাকে জনতা স্তরে নামিয়ে নেওয়ার একটা চেষ্টা করেন, জনতা স্তরে নামিয়ে নেওয়ার কথা বলছি এই জন্য যে এই রিটায়ারমেন্টের বয়সগুলো এগুলো আমাদের জন্যে আছে, আপনি আমাদের সাধারণ মানুষ, আমাদের জন্যে আছে। আমাদের কারুর 60, কারুর 58 এরকম বয়স ঠিক থাকে, কিন্তু ওই রাজনীতিতে এরকম কোনো বয়স নেই। সেই জন্যই বোধহয় মাঝে মধ্যেই কয়েকদিন আগেই তৃণমূলের মুখপাত্র তিনি তোপ দেখেছিলেন যে কেউ মানে একদম শেষ দিন পর্যন্ত জীবনের ওই ক্ষমতা আঁকড়ে থাকতে চান। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বললেন সে কথা, যে একটা বয়সের পর কর্মক্ষমতা কমে যায়, সেই জন্য তাদের সরে যাওয়াটাই বাঞ্ছনীয়। এটা নিয়ে যথারীতি বললাম তো বিভিন্ন বিতর্ক, জল্পনা এগুলো তো তৈরি হবে। কিন্তু দেখুন,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সাদা মনে কাদা নেই। তিনি যা বলেছেন সেটা মনে হচ্ছে তো দলের ভালোর জন্যই বলেছেন, যাতে দলের মধ্যেই আপাতত দ্বন্দ্বগুলো সেগুলো মিটে যায় এবং দলটা একটা ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে লড়াই করতে পারে। কারণ সময়টা তো খারাপ, বিভিন্ন রকম এজেন্সি থেকে শুরু করে বাকি পলিটিক্যাল পার্টিগুলো সেগুলো বেশ লড়াকু জায়গায় চলে আসছে, বিজেপি চাপ বাড়াচ্ছে। তো এরকম সময়ে দলকে ঐক্যবদ্ধ দেখা দরকার কিনা বলুন না, এটা সবাই জানেন। তো সেটাই বলেছেন বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুধু ওই একটা জায়গায় একটু খুঁজখুঁজ করছে যে এক্স্যাক্টলি কোন বয়সের ওপর মানে তিনি চাইছেন যে লোকজনের এই রাজনৈতিক নেতাদের তাদের ওই রিটায়ারমেন্টের বয়সটা বেঁধে দেওয়া উচিত আর কি। মানে ওই বললেন না কোন বয়সটার ঠিক পরে তার মনে হচ্ছে নেতাদের কর্মক্ষমতা কমতে শুরু করছে, স্পেশালি তাদের দলের আর কি। তো এইটা জানার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে একটু পরিষ্কার করে নেওয়া দরকার, তাহলে বুঝতে পারবো ঠিক কাকে কাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বার্তা দিতে চাইছেন, ওই সরে যাওয়ার বার্তা। আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার, তার কারণ যে পরিশ্রমটা একটা 40 বছরের যুবক বা 50 বছরের লোক বা 30 বছরের যুবক করতে পারে, সেটা কোনো দিন আমার বয়স বেড়ে গেলে 75, 75, 80 হলে আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু আমি প্রোডাক্টিভিটি যদি দেখি আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমে, এবং আমি মনে করি যে সর্বত্র একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। একটা রাফ এস্টিমেট দিলেন জানেন তো, খুব পরিষ্কার করে বললেন না, তবে ওই 70-78 এরকম আর কি, মানে 65টাও কি তার মধ্যে এসে যাবে, ওই জায়গাটা একটু মানে সংশয় থেকে গেল। 65-র ওপরে হলে মানে এই কাট অফ মার্কটা যদি 65 হয় তাহলে একরকম হিসাব হবে। 70 হলে কেউ কেউ হয়তো এখনও বছর 3-এর গ্রেস পাবেন, তাতে আবার অনেক কিছু ইধার উধার হয়ে যেতে পারে। তাহলে এক্স্যাক্টলি এই জায়গাটাই হচ্ছে নেতাদের মুন্সিয়ানা, জানেন তো, তারা কখনো পরিষ্কার করে দেন না। এই যদি ধরুন 65 বলে দিতেন তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যেত এক্স্যাক্টলি অভিষেক কী চাইছেন। ভুলে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স তো 67, ফলে ও লোকজন বিভিন্ন রকম জল্পনা কল্পনা এ সমস্ত নিয়ে বসে যেতেন। তো সেইটা যদি হতো তাহলে তো কেলেঙ্কারি হয়ে যেত, কিন্তু এটা তো বললেন না, 70 বলেছেন আর কি। তো তার মানে তার ওপরের লোকজন এরকমই একটা ধরতে হবে। সেটা ধরলেও তৃণমূলে অনেক লোকজন আছেন যাদের মোটামুটি এই মুহূর্তে ওই 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 মাপকাঠিতে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার সময় হচ্ছে। সৌগত রায় আছেন, শোভনদেব চট্টোপাধ্যায় আছেন, মোদ্দা কথা যা যাবেন কিছু গেলেও তারা ওই তৃণমূলের ওই আদি গোষ্ঠীর থেকেই যাবেন, নব্যরা তো ন্যাচারালি যাবেন না, সে তো বোঝাই যাচ্ছে। এবং এটা পরিষ্কার করেই দিয়েছেন আর কি যে একটা বয়সে পৌঁছে গেলে যখন তাদের আর দেওয়ার কিছু নেই, সুতরাং তাদের এই মুহূর্তে ওই টুকটুক টুকটুক করে সরে যাওয়াটা দরকার। এবং সেই সরে যাওয়ার তালিকায় তিনি আপাতত স্টেপ বাই স্টেপ হয়তো ভাবছেন। আপাতত ধরুন ওই যদি 70-70 ধরি আর কি, তাহলে ওই সৌগত রায়, বিমান বন্দ্যোপাধ্যায় এরা আর কি, এরপরে হয়তো শোভনদেব চট্টোপাধ্যায় বা সুব্রত বক্সি, এদের সব ব্যাপারটা পার আসবে। তৃণমূল নেত্রীও 65 পার করে দিয়েছেন, সুতরাং তারটা একটুখানি আর কি মানে 70 পেরোননি তিনি, সুতরাং ওই 70 কাট অফ মার্ক ধরলে তার জন্য অন্তত খানিকটা সময় দিয়ে রেখে দিয়েছেন তিনি। কিন্তু একটা কথা বলুন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব একটা অবৈজ্ঞানিক কথা বলেছেন কি সেটাও জানার দরকার, যে হতেই পারে তিনি যে কথাটা বলছেন অ্যাকচুয়ালি তার সঙ্গে ব্যাপারটা মেলে না। হয়তো মানুষ এখন যা আগে কী ছিল, আগে একটা সময় ধরে নেওয়া হতো মানুষের আয়ু কত, ম্যাক্সিমাম লোক আমাদের দেশে তারা ওই মানে 50-60 এই সময়টাতে মৃত্যুর সংখ্যা ছিল মারাত্মক। আজকালকার দিনে লোকজন তো ওই 50-60-এ পৌঁছে আজকাল বিয়ে থা করারও ধুম পড়ে যাচ্ছে, মানে বেঁচে থাকা লংজিভিটিটা 82 বছর মোটামুটি হয়ে গেছে এখন ওই একটা অ্যাভারেজ বাঁচার সময়টা। বিজ্ঞান যত এগোচ্ছে তত কিন্তু মানুষের এই এজটা, বেঁচে থাকার এজটা বাড়ছে, ফলে সেই সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু মানুষের সমস্ত বিষয়গুলো বদলে যাচ্ছে। যে জিনিসটা আগে ওই লোকের 40 বছরেই শেষ হয়ে যেত, সেই জিনিসটা আজকাল 60-এ শুরু হচ্ছে।
হাতে তো অন্তত তারপরেও 20-22 বছর সময় থাকছে, ব্যাপারটা কিন্তু নেহাত কম কিছু না। ফলে এটা একটু বুঝে নেওয়া দরকার, জানেন তো কোন বিষয়টা ঠিক কতটা বৈজ্ঞানিক। মানে নেতারা তো অনেক কথা বলেন, কিন্তু সেই নেতারা যে কথাগুলো বলছেন আমরা অনেক সময় ধরে নিই সব ব্যাপারটা একদম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যা বলছেন একটা রাজনৈতিক উদ্দেশ্যে বলছেন। ব্যাপারটা তো সেরকম নাও হতে পারে, হতেও পারে যে গোটা বিষয়টার পেছনে একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, সেটা যাদের বলার তারাই ব্যাপারটা পরিষ্কার করে দিতে পারবে। যদি একজন অ্যাথলিট হই, ডেফিনেটলি আমার তো কর্মদক্ষতা বয়সের সাথে সাথে কমবে, মানে আমার হয়তো বয়সের সাথে আমার ম্যাচিউরিটি বাড়ে, অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবো আমার 25 বছর বয়সে যতটা করতে পেরেছি 65 বছর বয়সে এসে। যে কগনিটিভ ফাংশন যেটা বলি ব্রেনে, যে মানুষের ভুলে যাওয়া, এইগুলো দেখবেন বয়সকালে বেশি হয়। তো সাধারণভাবে একটা মানুষ পুরোপুরি সুস্থভাবে কাজ করতে পারে 60 থেকে 65 বছর পর্যন্ত এখনকার দিনে। শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটা সঠিক এজ থাকে যেটা ট্রানজিশন করা প্রয়োজন। আদারওয়াইজ আমাদের যদি কোনো মানুষের ডিসিশন মেকিং ক্যাপাসিটি কমে যায়, তাহলে যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে তাকে অব্যাহতি হওয়া উচিত। এবং এটা কিন্তু আমাদের ফিটনেস টু স্ট্যান্ড বলে একটা টার্ম ইউজ করি, এখানে মেন্টাল ক্যাপাসিটি আমরা দেখি। দেখুন তার মানে দাঁড়াচ্ছে অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলছেন সেটা তো মোটামুটি ওই চিকিৎসা বিজ্ঞানের কথাই বলছেন, মেডিকেল সায়েন্স যা বলেছে অভিষেক তার থেকে বিরাট কিছু আলাদা বলেননি। কিন্তু এরপরেও তো একটা জিনিস থেকে থাকে, কারণ বিষয়টা তো মানুষকে নিয়ে, আর মানুষের না একটা ফর্মুলায় আপনি সব মানুষকে বাঁচতে পারবেন না। মানে ধরুন একই জামা সবাইকে যে ফিট করবে একই বয়সের, এরকম তো না, ব্যাপারটা সেরকম আর কি। বয়সটা সব কি না, মানে বয়স কখনো কখনো বিজ্ঞানকে বোকা বানাতেও পারে কি না সেটা দেখার জন্যও কিন্তু অনেক উদাহরণ রয়েছে। আমার আপনার মতো ছাপোষা মানুষের কথা বাদই দিন, আমাদের তো কোনো কিছুরই কোনো গাছপাতর থাকে না, আমাদের তো ওই মাস কাবাডির হিসেব সেটা ওই 6-এ যা 60-এও তাই, একই রকমভাবে কষতে কষতে জীবনটা শেষ হয়ে যায়। কিন্তু যাদের জীবন সাধারণের ওপরে, মানে মোটামুটি যারা অসাধারণ বা যাদের আমরা একটু আমাদের থেকে অনেক ওপরে দেখতে অভ্যস্ত, তাদের কাছে একটা কথা বলুন, একটু খেয়াল করে দেখুন বয়সটা কি সত্যিই কোনো ফ্যাক্টর? ছবিটা দেখলেন যে দুজনকে দেখালাম, তাদের দেখে যুবক মনে হচ্ছে না? একজন রতন টাটা, তার বয়স 85, আর প্রধানমন্ত্রীর বয়স নরেন্দ্র মোদী 73। দুজনেই তো ওই ফাইটার প্লেনের ককপিটে বসছেন। অমিতাভ বচ্চন পুরো দমে সিনেমা করছেন, বয়স 80 পার হয়ে গেছে। আশা ভোসলে 90, আরও বেশি। এবার আপনাদের একটা ছবি দেখাই, দেখতে পাচ্ছেন আপনারা ছবিটা, 90 বছরের আশা ভোসলে তিনি 76-এর মমতাজের সাথে নাচছেন। দেখছেন তো কীরকমভাবে নাচছেন, মনে হচ্ছে বয়সের কথা? তাহলে বয়স কি শুধুমাত্র তৃণমূলের ক্ষেত্রেই ফ্যাক্টর? বৃদ্ধতন্ত্রের চাপ সেটা কি তৃণমূলের বাস্তুতন্ত্রের ভারসাম্যটা সত্যিই নষ্ট করছে? আর যদি সেটা করেই থাকে তাহলে কেন বিরোধী নেতারা বলেন যে তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট? সেই বদনামটা সেটাই কি, মানে দেখুন এটাই তো মনে হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন তার মধ্যে তো কিছু না কিছু উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য তো আমি বললাম, নিশ্চয়ই তিনি চাইছেন দলটাকে ঐক্যবদ্ধ করতে। দুটো গোষ্ঠী দলের মধ্যে নিয়মিত এ গোষ্ঠী ও গোষ্ঠী, এমনকি নেতৃত্ব নিয়ে পর্যন্ত বিভিন্ন কথাবার্তা উঠে যাচ্ছে। তো যদি তার মধ্যে থেকে একটা গোষ্ঠী নাই থাকে তাহলে না রহেগা বাঁশ না বাজেগি বাঁশরি, কোনো রকম সমস্যাই থাকবে না, দলে একটাই গোষ্ঠী থাকবে। আর তার সঙ্গে সঙ্গে ওই যে এটাও হতে পারে যে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, সেটাও কি ঘুচে যাবে একই সঙ্গে? আর এই সমস্ত কথা কি তাহলে বিরোধীরা বলতে পারবে না? অভিষেক তার মানে খুব পজিটিভ নোটে ব্যাপারটা বলেছেন, জানেন তো, ভেবেছেন তিনি অনেক কিছু, অনেক ভেবে চিনতে তিনি এই কথাগুলো বলেছেন। এমনিতে অভিষেকের কিন্তু স্ট্যামিনা এবং স্ট্র্যাটেজি এবং সবথেকে বড় কথা ম্যাচিউরিটি নিয়ে না জাস্ট কোনো কথা হবে না। আমি তো দেখছি, এই দেখুন না, যে ভদ্রলোক প্রায় 11 ঘন্টা ওই সিবিআইয়ের যাবতীয় ওই গ্রাইন্ডিং
মানে প্রশ্নোত্তর সামলে বেরিয়ে এসে আবার 1 ঘন্টা সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে পারেন এবং বক্তব্য রাখেন 1 ঘন্টা ধরে প্রবল এনার্জির সঙ্গে। তিনি কিন্তু অন্য ম্যাটেরিয়ালে গড়া, হ্যাঁ, তাকে মানে এই 90দের মধ্যেও 90তম বা অন্যভাবে চোখে আপনাকে দেখতে হবে, বুঝতে হবে যে এর ভেতরে একটা স্টিলের ম্যাটেরিয়াল আছে। তিনি সহজ লোক নন, তার হিসেবগুলোর মধ্যে অনেক অনেক ব্যাপার আছে। এই যে এত ঠান্ডা মাথায় ঠিক সময় তিনি এই বিষয়টা দিলেন, খেয়াল করে দেখুন। তার আগে বেশ কিছুদিন তিনি চুপচাপ ছিলেন, তার মধ্যে দলে বিভিন্ন সময় এই ইদানিংকালের মধ্যে দলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে যে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি একটু মানে ঘরে বসে গেছিলেন, অসুস্থ হয়েছিলেন তিনি, কিন্তু সেটাকেই বলা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে বসে গেছেন, নেতৃত্বের হ্রাস সেটা কি অভিষেকের কাছে চলে যাচ্ছে, এই প্রশ্ন তো উঠেছিল। আমরা তো দেখেছি যে ওই সুব্রত বক্সী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে আপনি একটু বেরিয়ে আসুন, একটু নেতৃত্বের জায়গাটায় আরও বড় করে রাশটা ধরুন শক্ত করে, লোকে কিন্তু ভুল ভাবছে। তার মানে কোথাও তো গিয়ে একটা সংশয় তৈরি হচ্ছিল। আর সেই সংশয়টা তৈরি হওয়ার পর মানে এটা যখনই প্রকাশ্যে চলে এলো ব্যাপারগুলো, তখনই আমরা দেখলাম যে ওই নেতাজি ইন্ডোরের সভা, তারপর থেকেই শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ফের বুঝিয়ে দিচ্ছেন যে সত্যি সত্যি এই তৃণমূলে তিনিই হচ্ছেন একমাত্র পাওয়ার হাউস, আর বাকি কোনো কিচ্ছুর দরকার নেই, শুরু এবং শেষ তাকে দিয়েই আর কি। তো এবং সেটার ব্যাখ্যা হচ্ছে, রাজনৈতিক ব্যাখ্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফের কি রাশ নিজের হাতে নিচ্ছেন। এই গোটা প্রক্রিয়াটা যখন চলছে, খেয়াল করে দেখুন, অভিষেক একদম চুপচাপ ছিলেন, তারপর প্রথম মুখ খুললেন, মানে এই গোটা ব্যাপারটা নিয়ে একটু অন্যরকম বক্তব্য কে রাখলেন, তৃণমূলের মুখপাত্র, যিনি আবার অভিষেক শিবিরের লোক বলেই পরিচিত আর কি, কুণাল ঘোষ। তিনি প্রথমে বয়স সংক্রান্ত বিষয়টা তুললেন, আর তারপর অভিষেক ঠান্ডা মাথায় কারোর নাম করেননি, কোনো দলের কথা বলেননি, তার মধ্যে দিয়ে যা বলার বলে দিলেন, আর বিরাট একটা বিতর্কের জায়গা খুলে দিলেন। এটা কেউ কেউ বলবেন বিতর্ক, কিন্তু আসলে অভিষেক বোধহয় একটা ডায়ালগের জায়গা খুলে দিলেন। আলোচনা হোক না, আলোচনা হওয়াই তো দরকার, এরকমই নিশ্চয়ই তার মনে হয়েছে। এবং তিনি যেটা ওই কুণাল ঘোষের বক্তব্য সম্পর্কে বললেন যে কোনো লোকের ব্যক্তিগত মত থাকতেই পারে, তিনি ব্যক্তিগত বক্তব্য রাখতেই পারেন, এই বক্তব্যটাও কি তাহলে পুরোটাই ব্যক্তিগত? সে যদি ব্যক্তিগতই হয় তাহলে দলগত কি পরিবর্তন চাইছেন, সেটাকে এই ব্যক্তিগত মতের মধ্যে দিয়ে তিনি পরিষ্কার করে দিলেন। এই জন্যেই কি তিনি চাইছেন যে বয়সের কথাটা মাথায় রাখুন, তাহলে কোথাও গিয়ে ওই যেখানে প্রবীণ মানেই তো আদি তৃণমূল, ওই যদি কোনোভাবে আদি তৃণমূলের নেতারা এই বয়স টয়সের কথা ভেবে ব্যাট প্যাট তুলে রাখেন, তাহলে তো নবীন তৃণমূলের সামনে ফাঁকা মাঠ, তাহলে তো হিসেবটাই পাল্টে যায়। আর তখন তো একটাই তৃণমূল, যে তৃণমূলের গাঙে কুলকুল করে ওই নবজোয়ারের জল বইবে। এই বার্তাটাও কি তিনি একই সঙ্গে দিয়ে দিচ্ছেন? তৃণমূলে কি নির্দিষ্ট কাউকে বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এক্স্যাক্ট কাকে কাকে তিনি বার্তা দিতে চাইছেন? আমি বারবার বলছি, বয়সের জায়গাটা তিনি ফাঁক রেখে দিয়েছেন, এমন একটা ফাঁক যাতে কেউ বলতে না পারে তিনি সবাইকে বার্তা পাঠাচ্ছেন। মানে দেখুন, যদি 65 কাট অফ মার্কস দিতেন, তাহলে তো যাদের বার্তা পাঠাচ্ছেন লোকে এরকম ব্যাখ্যা করতে পারত যে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন। এবার তৃণমূলে এটা তো ঘটনা, তৃণমূলের ওই পাওয়ার হাউস মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে না। আজকের দিনে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলের আসল ভোট ব্যাংক, তিনি যে তৃণমূলের ভোট ক্যাচার, সবটা তো লোকে পরিষ্কার জানে। মানুষ ভোট দেয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। এটা ঠেকে শিখেছে বিজেপি। এই জন্য এতদিন গত ভোটে 21-এর ভোটের আগে পর্যন্ত তারা ওই ভাতিজা করে চেঁচিয়েছে। এবার খেয়াল করে দেখুন, সেই যে অমিত শাহ এলেন, আক্রমণ কাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারা বুঝেছেন ডাইনে বায়ে কাউকে কিছু করে হবে না, আসল জায়গাটায় মানে ডাইনে বায়েকে নিয়ে তারা ব্যস্ত যদি থাকেন, মাঝখান থেকে আসল লোক তিনি তৃণমূলকে জিতিয়ে নিয়ে বেরিয়ে যাবেন। তাই জন্য এবার তারা অন্য সবাইকে ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ধরেছেন, এবং বোঝা যাচ্ছে যে এবার বিজেপির যাবতীয় যে আক্রমণের লক্ষ্য সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই হবেন। খেয়াল করে দেখেছেন গত কয়েকদিন ধরে, আমি বলছি আপনারা একটু খেয়াল করুন, দেখবেন ওই যে বিজেপির তরফ থেকে অভিষেককে কেন্দ্র করে, মানে তারা তো নাম ঠাম বলেন না, ভাতিজা বলেন, তো ভাতিজা সংক্রান্ত যে অভিযোগগুলো, যে আক্রমণগুলো,
সেগুলো অনেকটা টোন ডাউন হয়ে গেছে, অনেকটা তার আওয়াজ কমে গেছে। আক্রমণের সুর, আক্রমণের আওয়াজ বাড়ছে কাকে লক্ষ্য করে? মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এটা তো পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় লাইমলাইটে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূলে এই জায়গাটায় এখনও। এবং সেই জায়গাটায় যদি কোনোভাবে এই বার্তাগুলোর কেন্দ্রবিন্দুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ টেনে নিয়ে আসতে পারতেন, তাহলে তো গোটা ইকুয়েশনটাই বদলে যেত। এত খোলাখুলি পরিষ্কার করে বোঝানোর চেষ্টা কখনো এই রাজনৈতিক নেতারা করেন না। অভিষেকের বয়স কম হতে পারে, কিন্তু ম্যাচিউরিটির দিক থেকে তিনি কিন্তু অনেক বয়স্কের ওপরে, আর সেই জন্যেই বোঝা যাচ্ছে তিনি গোটা ব্যাপারটা একটা গ্রে এরিয়া ছেড়ে দিয়েছেন, একটা ধূসর জায়গা ছেড়ে দিয়েছেন, যে জায়গাটা সবাই হাবুডুবু খাবে এবং খালি গাল চুলকে। তাই জন্য এখন সবাই ভাবার চেষ্টা করছেন এক্স্যাক্টলি অভিষেক এই কথাগুলো বললেন কেন, আর কার উদ্দেশ্য বললেন, কাকে কাকে উদ্দেশ্য করে বললেন। এবার এর মাঝখানে শুধু একটা জিনিসই বুঝতে পারছি, জানেন তো, আজকের দিনের যদি চুম্বকে দেখি যাবতীয় খবর টবর, তার কেন্দ্রবিন্দুতে একটাই চরিত্র। অভিষেকের বক্তব্য নিয়ে ঝড় উঠেছে ঠিক, কিন্তু মেন চরিত্র একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। খেয়াল করে দেখুন, নরেন্দ্র মোদীর থেকে শুরু করে অভিষেক, আলটিমেটলি সবার যে বক্তব্যগুলোর লক্ষ্য সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকে যে রাজনীতি ঘোরপাক খেতে শুরু করেছে, তাতে আমরা কোন ছাড়, আমরাও যে কোনো সময় ভেসে যেতে পারি। তাই ভেসে যাওয়ার আগে কিছু কথা বলে ফেলি, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, তৃণমূলের ভেতরে এই বয়স নিয়ে টানাপোড়েন এটা কিন্তু নতুন কোনো বিষয় না, এটা চলছে, অনেক দিন ধরেই চলছে। এই তার মধ্যে কখনো ধামাচাপা পড়ে, কখনো বেশি বেড়ে যায়। তখনই বাড়ে যখন ওটা বলার মতো জায়গায় কেউ কেউ থাকেন। আসলে ওই তৃণমূলে যেটা বিরোধীদের বক্তব্য, সেটাই তো একটা ঘোর বাস্তব, যে তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব যে পোস্টই হোক না কেন, কিন্তু তারা যে প্রশ্ন তোলার জায়গায় থাকেন না, ততদিন পর্যন্তই কিন্তু কোনো রকম বক্তব্যগুলো ওঠে না ওরকম পরিষ্কার করে। ঠাড়ে ঠাড়ে কেউ মাঝে মধ্যে একটা মনের কথা মুখ ফসকে হয়তো বেরিয়ে গেল, পরিষ্কার করে কেউ বলতেন না। আজকে হয়তো কারোর মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে যেহেতু মাঝখানটায় বাড়িতে রয়েছেন, এই ফাঁকে কিছু বক্তব্য রেখে দেওয়া গেলেও যেতে পারে আর কি। সেই জায়গা থেকেই বোধহয় গোটা বিষয়টা প্রথম কুণাল ঘোষ বললেন বটে, কিন্তু তারপরে এই গোটা বয়স সংক্রান্ত গল্পগুলো সেগুলোকে কিন্তু উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এবং তিনি ওই বললাম নেতাজি ইন্ডোরের সভায় তিনি নির্দিষ্ট করে কারুর নাম বলেননি, কিচ্ছু বলেননি, কিন্তু বলেছেন প্রবীণদের কাছে ডেকে নিতে হবে, নবীনদের বলছি, প্রবীণদের কাছে ডেকে নিতে হবে, সামিল করতে হবে, যারা পুরনো তৃণমূল কর্মী তাদের অ্যাক্টিভেট করতে হবে। অর্থাৎ রাজনীতিতে বয়স যে কোনো বাধা নয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই সভাতেই বুঝিয়ে দিয়েছিলেন। সৌগত মাঝে মাঝে বলে আমার তো বয়স হয়ে গেল। আরে কিসের বয়স? মানুষের মনের কোনো বয়স নেই, কতদিন বাঁচবেন, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনলেন। এবার এই বক্তব্যের পাশাপাশি যেটা এই আজকে সদ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই বক্তব্যটা একবার ভাবুন, দুটোকে পাশাপাশি রাখুন, আপনাদের ভাবতে হবে না, আমি আরেকবার আপনাদের শোনাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের এই বক্তব্যটা এবং তারপর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা। আপনাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে দুজনের বক্তব্য একই দিকে যাচ্ছে নাকি পুরো উল্টো দিকে, 180 ডিগ্রি উল্টো দিকে যাচ্ছে। সৌগত মাঝে মাঝে বলে আমার তো বয়স হয়ে গেল। আরে কিসের বয়স? মানুষের মনের কোনো বয়স নেই, কতদিন বাঁচবেন, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন। একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার, তার কারণ যে পরিশ্রমটা একটা 40 বছরের যুবক বা 50 বছরের লোক বা 30 বছরের যুবক করতে পারে, সেটা কোনো দিন আমার বয়স বেড়ে গেলে
75, 80 হলে আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু আমি প্রোডাক্টিভিটি যদি দেখি আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমে, এবং আমি মনে করি যে সর্বত্র একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। দেখুন, খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম করে বোঝালেন বয়সটা কোনো ফ্যাক্টরি না, তার নাম কি? সৌগত রায়। বয়স কত? 70-এর ওপর। আর অভিষেক যে বয়সের বারটার কথা বললেন, ন্যূনতম বয়স আর কি, সেটা 70। মানে দুজনেরই বক্তব্যের মধ্যে কমন হয়ে যাচ্ছেন সৌগত রায় তাদের বয়সটার ক্ষেত্র দেখতে গেলে, কিন্তু বক্তব্য দুটো কমপ্লিটলি আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসই করেন না যে সৌগত রায়ের বয়স হয়েছে, বরঞ্চ সৌগত রায়ের এখনও অনেক কিছু ভুলে যেতে বলেছেন বয়সটাকে। বয়স ভুলে সৌগত রায়কে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো থাকতে বলেছেন। আর অভিষেক পরিষ্কার করে দিচ্ছেন, মানে যেটা অভিষেক বলেছেন যে সে এইভাবে আর সেই কর্মক্ষমতা থাকাটা সম্ভব না, 70-এর পরে তো নতুন কিছু দেওয়ার থাকতেই পারে না। এই বক্তব্যর মধ্যে দিয়ে কাউকে যদি বলা হয় তাহলে কি তিনি ওই রয়্যাল বেঙ্গল টাইগারের মতো উৎসাহিত বোধ করবেন? হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন বক্তব্য দুটো, দুজনের বক্তব্য জাস্ট দুজনকে কাটছে। কোনটা আগে কোনটা পরে এটা ভেবে কোনো লাভ নেই। দুটো বক্তব্য যে কমপ্লিটলি উল্টো দিকের বক্তব্য, কমপ্লিটলি বিপরীতধর্মী, সেটা বুঝতে আপনার আমার কারোর তো কোনো অসুবিধা হচ্ছে না। পরিষ্কার করে পরপর শোনালাম, আপনিও বুঝে গেছেন, আমিও বুঝে গেছি। এবার এই দুরকম মতবাদের কারণ কি? সেটা কি ওই জেনারেশন গ্যাপ, প্রজন্মের ফারাক, নাকি তৃণমূলের চাবিকাঠিটা ঠিক কার হাতে থাকবে সেটা নিয়ে একটা স্নায়ুর লড়াই। এই স্নায়ুর লড়াই যে একটা চলছে ভেতরে ভেতরে, সেটা তো বোঝাই যাচ্ছে। এবং সেটা যতই যে যেরকমভাবেই এড়িয়ে যেতে চান, এড়িয়ে গেলে কি আর বিষয়টা মিথ্যে হয়ে যায় নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিতর্কটাকে একদম অস্বীকার করেননি, বরং বলেছেন দলের ভেতরে মত প্রকাশের স্বাধীনতা সকলের রয়েছে। মানে যে মতামতটা কুণাল ঘোষ দিয়েছিলেন ওই বয়স সংক্রান্ত ব্যাপার, সেটাকে তো খারিজ করলেনই না, উল্টে সমর্থন জানিয়ে দিলেন তিনি। অর্থাৎ কুণাল ঘোষ পুকুরে ঢিল ছুঁড়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো সুনামি এনে দিলেন। দেখুন, নর্মাল কোর্সে তৃণমূলে দেখছি আর ওই ঝগড়া ঠগড়া বাঁধার জন্য অন্য কিছু, মানে এমনি নর্মালি আমরা কি বলি, নারদ নারদ বললে ঝগড়া লেগে যায় আর কি। এই তৃণমূলে নারদ নামোচ্চারণের দরকারই নেই, তার বদলে আপনি বয়স বয়স বলুন, দেখবেন যা হওয়ার হয়ে যাবে। আচ্ছা, এই বয়সের খেলায় শেষ পর্যন্ত কে নার্ভ ধরে রাখতে পারবেন বলুন তো? একজন সর্বোচ্চ নেত্রী আর একজন সাধারণ সম্পাদক, কোনটাকে গুরুত্ব দেবেন বলুন তো এই তৃণমূলের নেতারা? দলের অর্ধেক এদিকে আর অর্ধেক ওদিকে, মানে এক দল অভিষেকপন্থী আর আরেক দল মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী হয়ে গেল। তো এটা যদি গোষ্ঠীদ্বন্দ্ব না হয় তাহলে আর গোষ্ঠীদ্বন্দ্ব কাকে বলবেন বলুন তো? গতকাল ছুটির দিন রবিবার লোকসভার দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন আবার কুণাল ঘোষ। লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তিনি দেওয়ালে লিখেছেন, কিন্তু তার হাত শক্ত করতে অন্য তো কেউ না, তার পাশে তো অন্য কোনো তৃণমূল নেতা দাঁড়াননি, দাঁড়ালেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে তৃণমূলের এই মত আর পথের পার্থক্যটাই কি যত দিন যাচ্ছে ক্রমশ প্রবল হচ্ছে? বলছেন যে যারা দলের দীর্ঘদিন ধরে আছেন তারা দেহত্যাগ না করলে দলত্যাগ করবেন না, এটা কি আপনি সমর্থন করেন? দেখুন, এটা নিজস্ব দৃষ্টিভঙ্গি সবার থাকতে পারে, এবং তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত কেউ যদি কোনো রকম কোনো মত বা অভিমত দিতে চায়, সে স্বাধীনতা তার রয়েছে। অভিষেক যে কথাটা বলেছে, আমি সেই কথা শুনেই বলবো প্রবীণদের নিশ্চয়ই প্রয়োজন। ওরা পিছন থেকে পরামর্শ দিন। 7 বছরের আগে বিশ্বসুন্দরী এখন কোনো একটা সিনেমায় চান্স পেতে পারে, কিন্তু মিস ওয়ার্ল্ড আর ডেজার গন। সিনিয়ররা থাকবেন, কিন্তু ভূমিকাটা তো একটু বদলানো যায়। তা একজনকেই বারবার তাকে দাঁড়াতে হবে। এই অফার করতে পারেন দলের কাছে যে আমি আর এমপি এমএলএ মন্ত্রী হব না, আমি বরং সংগঠনের কাজ করি। এটা বোঝাই যাচ্ছে যে পিসি যা বলছেন তাতে ওর খুব পছন্দ হয়তো হচ্ছে না। ওদের ক্ষেত্রে সমস্যা যে কে কার চাইতে বড় নেতা হবে, আসলে লড়াইটা তাই নিয়ে। পিসির মতের সঙ্গে হয়তো অপছন্দ হচ্ছে ভাই। ও কে হরিদাস পাশ থেকে পিসি শব্দটা সরিয়ে দিলে হি ইজ বিগ জিরো। ওর মডেল মানে কি? লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। দেবরাজের মতো মডেল 400, 500, 700 কোটি টাকার মালিক হয়েছে, তাই ভাইপো মডেল মানে শান্তনু কুন্তলের মডেল। যাক, একটা কাজ আমি দেখলাম এই
অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিলেন, বা এর আগে যা যা দেখেছি আর কি, তার পরিপ্রেক্ষিতেই বলছি যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাগ্যিস এই কথাগুলো তুললেন, তাই জন্য তো শুভেন্দু অধিকারী অ্যাটলিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমাটা মানলেন। ইদানিংকালে তো তিনি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলে তিনি বিভিন্ন রকমভাবে কটাক্ষ করেছেন এবং বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রায় বিগ জিরো করে দিয়েছেন। আজকে অন্তত তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ক্যারিশমাটা মানলেন যে তিনি পাশে না থাকলে অভিষেক নাকি বিগ জিরো, শূন্য। তাহলে এটাও কি তাহলে মানলেন যে দিদি প্লাস মানে পিসি প্লাস ভাইপো ইজ ইকুয়াল টু সামথিং, মানে দুজনে যদি একসঙ্গে হন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান, তাহলে দুজনের ওজনটা ভালোই। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কথা শুভেন্দু বলেছেন, সেই কথাকে গুরুত্ব না দিয়ে তো পারছি না। এমনিতে তিনি দীর্ঘদিন তৃণমূল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই খুব কাছ থেকে দেখেছেন, তাই কি কার কি গুরুত্ব, তৃণমূলে আসল কে পাওয়ার হাউস আর কে লেস দ্যান দ্য পাওয়ার সেটা বুঝতে পেরে গেছেন। এটা এই শুভেন্দু অধিকারী নিশ্চয়ই আরও অনেকের থেকে ভালোই জানেন তো, কিন্তু তিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনতে আর এখন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির বয়স নিয়ে প্রশ্ন তুলছেন, অভিষেকের এই দুই অবস্থানের মধ্যে কি আকাশ পাতাল ফারাক নেই? দেখুন, যুব তৃণমূলের সভাপতি অভিষেক আর তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেকের মধ্যে ধার আর ভাড়ের ফারাক তো আছেই, কিন্তু তার থেকেও বড় যেটা আছে সেটা হচ্ছে মতের এবং মত প্রকাশের ধরনের ফারাক। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন বক্তব্য রাখতে পারেন যেটা কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও ধেয়ে যেতে পারে। এবার যেটা নিয়ে বক্তব্য রেখেছেন সেটাকে জাস্ট একটু ভেবে দেখুন, যদি অভিষেকের বক্তব্যটা এই কোথাও গিয়ে আর কি শেষ পর্যন্ত মান্যতা পায়, তাহলে কিন্তু তার প্রভাব ওই লোকসভা ভোটের প্রার্থী বাছাই দেখলেই বুঝতে পারবেন। যদি দেখেন লোকসভা ভোটে 60-এর ওপরে বা বয়স্ক সেরকম ক্যান্ডিডেট দেখা যাচ্ছে না, যদি দেখেন এই সৌগত রায়ের মতো সমস্ত ডাক সাইটে সাংসদরা এবার সাইড লাইনে মানে বাড়িতে বসেই টিভিতে ওই লোকসভা ভোটটা দেখবেন, এরকম যদি দাঁড়ায় তাহলে তো বুঝতে হবে যে অভিষেকের মতটাই মান্যতা পেয়েছে। আর যদি দেখেন সেটা হলো না, যথারীতি সৌগত রায় এবারও ভোটে লড়ছেন, তাহলে বুঝবেন রাশ সেটা কিন্তু পুরো দস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে এবং তিনি সেটা কোনোভাবেই হাতছাড়া করতে একদম আগ্রহী নন। এমনকি যেটা অভিষেক বলছিলেন যে একটা সময়ের পর রাশ অন্য কারুর হাতে তুলে দেওয়া উচিত, কার হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত এটা বলেননি, কিন্তু বলেছেন তো আমরা ধরে নিতেই পারি। তাহলে সেটা এক্ষেত্রে আর কি, যেহেতু দুটো বড় মেজো পাওয়ার হাউস, একটার নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরেকটা নাম যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়, তাহলে যদি কোথাও গিয়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যদি দেখেন সৌগত রায় ভোটে দাঁড়াচ্ছেন, তাহলে বুঝবেন সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটা করার কোনো রকম আগ্রহ অন্তত এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। লোকসভা নির্বাচনে দলের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কি বয়সের মাপকাঠি দেখা হবে তৃণমূলের? আমি সেটা বলতে পারবো না, সেটা সর্বজন শ্রদ্ধেয় নেত্রী, সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে, এবং যেখানে আমার মতামত বা সাজেশন দরকার হবে নিশ্চিত করে। নরেন্দ্র মোদী তিনি 3টে রাজ্যে জেতার পর যে বার্তা দিয়েছেন, সেই বার্তা আপাত দৃষ্টিতে মনে হবে দেশের জনগণকে দিচ্ছেন, কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখুন তার বার্তার অভিমুখ অদ্ভুতভাবে বাংলার ওপর দিয়েই চলে যাচ্ছে। ল্যান্ডফলটা এসে বাংলাতেই হতে পারে নরেন্দ্র মোদীর এই বক্তব্যের, যে বক্তব্যে তিনি বলেছেন যে কেউ যদি ওই যে সমস্ত সরকারি কেন্দ্রীয় সরকারি প্রকল্প এবং সাধারণ মানুষের মাঝখানে এসে দাঁড়ায়, তাহলে মানুষ তাদের নিঃশেষ করে দেবে, অথবা যারা যারা ওই এজেন্সির বিরুদ্ধে কথা বলছেন মানুষ তাদের জবাব দিয়েছেন, তারা কেউ পার পাবেন না। এই যাবতীয় কথা অদ্ভুতভাবে তৃণমূলের দিকে ধেয়ে আসছে না, মানে সব কিছু মিলেমিশে এই মুহূর্তে জোড়া বিপর্যয় বলতে পারি, জোড়া দুর্যোগ তৃণমূলের জন্য কিন্তু এই জাস্ট ল্যান্ডফল করার মতো জায়গায় রয়েছে, যে কোনো সময় আছড়ে পড়বে বা ল্যান্ডফল শুরু হয়ে গেছে এটা বললেও কি
খুব ভুল বলা হবে। केंद्र सरकार की गरीब कल्याण की योजनाओं और उनके लिए भेजे जा रहे फंड के बीच में आने की कोशिश मत करो, वरना जो बीच में आएगा उसे जनता हटा देगी। তবে যে জিনিসটার পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী এতগুলো কথা বলতে পারলেন, অর্থাৎ বিরোধীদের পরাজয়, তার পেছনে কিন্তু অন্য কারণ দেখতে পেরেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বিধানসভায় বলেছেন ভোটটা হলো কোথায়, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এখানে তো ফাটাফাটি নয় কাটাকাটির ভোট হয়েছে, এজেন্সির পলিউশন হয়েছে। মানে মুখ্যমন্ত্রী যেটা বাংলা কথা বলতে চেয়েছেন যে 3টে রাজ্যে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ভোট করানো হয়েছে, তাই বিজেপি জিতেছে। এ রাজ্যের সাথে কি অদ্ভুত মিল দেখুন। এখানে বিরোধীরা প্রশ্ন তোলেন যে পুলিশকে ব্যবহার করে তৃণমূল ভোট করে, ফলে এখানে ভোট হয় কোথায়, ভোট হলো কই, ভোটের নামে প্রহসন হয়েছে। ইদানিংকালে বাংলার সব ভোটের পরেই এটাই তো বিরোধীদের, মানে তার মধ্যে বিজেপিও রয়েছে, কংগ্রেসও রয়েছে, সিপিআইএমও রয়েছে, সবাই রয়েছে, তাদের তো এটাই বাঁধা কথা। আর ঠিক এইবার যেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ওই কেন্দ্রে গিয়ে আর কি, বা যে জোটটা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যে সমস্ত দলগুলো লড়েছিল তাদের সবাইকে ধরলে, বিরোধীদের ধরলে ইন্ডিয়া জোট, তিনি তার শরিক, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হিসেবে কি বললেন, এখানকার বিরোধীরা যেটা বলেন সেটাই বললেন। হতেও পারে জানেন তো, গতকাল 4 রাজ্যের ভোটের রেজাল্ট বেরোনোর পরেই তা যেভাবে মুখ্যমন্ত্রীর দিকেই টার্গেট করেছেন নরেন্দ্র মোদী, সেটা নাম না করে সেটা বুঝেই কি তৃণমূল নিজেই অভিযোগগুলো গায়ে মেখে নিল এবং সেই জন্যই পাল্টা আক্রমণের দিকে গেল। এক্স হ্যান্ডেলে এই জন্য আক্রমণ সানিয়ে বসলো। প্রধানমন্ত্রীর বার্তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তৃণমূলের এক্স হ্যান্ডেলে লেখা হয় যে অবিলম্বে আবাস যোজনার 100 দিনের টাকা দিক কেন্দ্র। কিন্তু চাইলেই কি আর সব হয় বলুন, মানে আবাস 100 দিনের টাকা আসবে কিনা সে তো কিছু বোঝাই যাচ্ছে না। আজকেই তো যেভাবে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে 4,000 কোটি টাকা স্ক্যামের কথা বলেছেন এই শিক্ষাক্ষেত্রে, তাতে তো বোঝা যাচ্ছে যে এই স্ক্যাম ফ্যামের কথা বলেই মিড ডে মিলের স্ক্যামের কথা বলেছেন তিনি। আবার এটা একটা নতুন জায়গা, কিন্তু যাই হোক সেটা তো শিক্ষারই আন্ডারে আর কি। তো এই যাবতীয় কিছু যেভাবে অভিযোগগুলো এটাকে নির্মলা সীতারামন তিনি এখানে প্রচুর টাকা 9-6-এর অভিযোগ তুলেছিলেন, প্রচুর টাকা দুর্নীতির, এবং সবথেকে বড় কথা হিসেব দেওয়া হয় না, এই জন্যে টাকা দিচ্ছে না, এই ন্যারেটিভটা এটাই বজায় রেখে গেছে কেন্দ্রীয় সরকার। সেই ন্যারেটিভটা মনে হচ্ছে আরে একটু বিস্তৃত হবে জানেন তো। এতদিন এগুলোতে আসছিল না টাকা বলে অভিযোগ, এই আবাস, 100 দিনের কাজ, হ্যান ত্যান, এগুলো। এবার জাতীয় স্বাস্থ্য মিশনের টাকাটাও মনে হচ্ছে কেন্দ্র পাঠানো আপাতত বন্ধ করে দেবে। দেখুন গোটা বিষয়টা না, এটা তো বুঝতে পেরেছি যে রাজ্যগুলোর ভোট তো হয়ে গেল, এবার সামনে লোকসভা ভোট, মাঝামাঝি কিছু নেই। এই মুহূর্তে কনফিডেন্সের চূড়ায় রয়েছেন প্রধানমন্ত্রী এবং বিজেপি। সুতরাং যা যা হবে এবার সেগুলো ওই লোকসভা ভোটের দিকে তাকিয়ে হবে। এবার তার দিকে যেতে গেলে এ রাজ্য থেকে গতবারের পাওয়া 18টা সিট তো দরকার বটেই। তারা তো 30-35টা সিটের টার্গেটের আগে অমিত শাহ এসে দিয়ে গেছেন। এই সিট সংখ্যাটা ধরে রেখে, যেটা খুব কঠিন কাজ নর্মাল সময়, সেইটাকে ধরে রেখে আরও বাড়াতে গেলে বাড়তি চাপ তো লাগবেই। সুতরাং মনে হচ্ছে এই তৃণমূল বা সরকারকে হাতে এবং ভাতে দুভাবেই মারতে চাইছে কেন্দ্রীয় সরকার জানেন তো। এদিকেই অতগুলো টাকা আসছে না, ফলে দেখতেই পাচ্ছেন যে অসংখ্য মানুষ তাদের কেউ 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না, কেউ আবাসের টাকা পাচ্ছেন না, এগুলো তো হচ্ছে। এবং যাবতীয় দায়ে এসে কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিচ্ছে রাজ্য সরকারের ওপর যে তারা হিসেব দিচ্ছে না, তারা এর মধ্যে প্রচুর ভুয়ো রয়েছে, দুর্নীতি রয়েছে, সেইগুলো যতক্ষণ না সলভ করছে ততক্ষণ টাকা দেওয়া যাবে না। তাদের ওইভাবে একটা চাপে ফেলা হচ্ছে। আরও একটা চাপে ফেলার ব্যবস্থা হচ্ছে এই জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা নিয়ে। সেখানে 788 কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের। এবার গত বৃহস্পতিবারই এই পাওনা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গতকাল কেন্দ্রীয় সরকার কি জানিয়েছে জানেন? শর্ত ভঙ্গ করেছে রাজ্য সরকার। কী শর্ত? বাংলায় সুস্বাস্থ্য কেন্দ্রের রগ
নীল সাদা। সেখানে কেন্দ্রের নির্দেশ, স্বাস্থ্যকেন্দ্রের নাম হবে আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, আর রং হবে হলুদ আর খয়েরি। অর্থাৎ রং এবং নামের যে শর্ত কেন্দ্র দিয়েছিল, রাজ্য সেই শর্ত মানেনি, লঙ্ঘন করেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি লেখার পরেও চিড়ে তো ভেজেইনি, উল্টে এই টাকা আটকে রাখা সিদ্ধান্তে মোটামুটি স্পষ্ট যে আপাতত ওই ভাতে মারার কাজটা চলবে। আর হাতে সেটা তো শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন, এবার সাঁড়াশি আক্রমণ শুরু হবে। সাঁড়াশির দুটো মুখ হতে পারে, শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার। মানে এটা নর্মাল করছে আর কি। আপনারা যদি ভাবেন তাহলে তো সেটাই হওয়া উচিত। বঙ্গ বিজেপি তারা চেপে ধরবে এখানে তৃণমূলকে, এটাই তো স্বাভাবিক। প্রধান বিরোধী দল শাসক দলকে চেপে ধরবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এক্স্যাক্টলি ওই শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার সাঁড়াশির এই দুটো মুখের কথাই শুভেন্দু বলতে চেয়েছেন কি না সেটা তো জানি না। এবার এটা হতে পারে তার বদলে যে বঙ্গ বিজেপি আর কেন্দ্রীয় বিজেপি চেপে ধরবে। হ্যাঁ, এটা আবার উল্টো জিনিসটাও খানিকটা এই বিরোধীদের কথা, মানে তাদের বিরোধীদের কথা, অর্থাৎ এখানে শাসক দলের কথা থেকে পরিষ্কার তারা আশঙ্কা করছেন এই সাঁড়াশির ফলাগুলো সেটা কি, সেটা হয়তো ওই ইডি সিবিআই এরকম হতে পারে, তার সাথে কোথাও গিয়ে হয়তো এনআইএ যোগ হবে, কোথাও গিয়ে ইনকাম ট্যাক্স যোগ হবে। অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এজেন্সির কথা বলেছেন তাতে কিন্তু পরিষ্কার এই গোটা বিষয়টায় যে কি ভয় পাচ্ছে এখানকার তৃণমূল। ধর্মেন্দ্র প্রধানের কথাগুলো কিন্তু আজকে সংসদে দাঁড়িয়ে ওই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যেটা বলেছেন সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তার মানে দাবি দুর্নীতির জন্য পুরো তৃণমূলই নাকি জেলে চলে যাবে। তাহলে যেটা তৃণমূল নেতারা আশঙ্কা করছেন যে এবার এজেন্সি ওই 3 রাজ্যে এভাবে জয় পাওয়ার পর ডবল সক্রিয় হবে, সেটা কি খুব অমূলক বলে প্রমাণিত হবে নাকি? The PM Poshan Yojana in the mid-day meal scheme, they have misappropriated 4,000 crore. की दिक्कत है, ये गरीबों की पैसा लूट करते हैं, पार्टीबाजी में पैसा खर्चा करते हैं। इनके आधे डजन मंत्री जेल में है, इनको डर लगने लगा है, इनकी लीडरशिप जेल में जाएगा, इनके ऊपर इंक्वायरी होगा। কোনো ধরনের তদন্তকে আমরা স্বাগত জানাই, কেননা আমাদের কাছে মিড ডে মিলের ওদের দেওয়া রিপোর্ট আছে যে আমাদের এখানে সবথেকে নিখুঁত এবং সুবন্দোবস্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি শিক্ষা দপ্তরই করেছে। অন্তত 50-60টা বিডিও আর কয়েকশো হেডমাস্টার একসঙ্গে যাবে বড় খাঁচাতে, কাফি ব্যাগ গুছান চোর মমতা। এর আগে বাংলার দুর্নীতি নিয়ে সংসদে সরব হয়েছিলেন নির্মলা সীতারামন, কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মতো এরকম তীব্র আক্রমণ করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। লোকসভা ভোটের মুখে এই লোকসভায় দাঁড়িয়ে ধর্মেন্দ্র প্রধান বললেন তৃণমূলের গোটা দলটাই জেলে চলে যেতে পারে। মানে তৃণমূল মানেই আগা পাঁচতলা দুর্নীতি, এটাই তো বোঝাতে চাইলেন। আচ্ছা, বিরোধী জোটে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র গ্রহণযোগ্য মুখ হতে পারেন বুঝেই কি তার বিরুদ্ধে মানে বাংলার সরকারকে এইভাবে আক্রমণের মাত্রাটা বাড়িয়ে দিল বিজেপি? দেখুন, 5 রাজ্যের ভোটের ফল নিয়ে অনেক বিশ্লেষণ হচ্ছে, 2024 সালে কী হবে তা নিয়ে ব্যাখ্যা চলছে, কিন্তু আমাদের মনে হচ্ছে বাংলার নেতাদের এই সমস্ত নিয়ে কোনো মাথা ব্যথা নেই, না বিজেপি না তৃণমূল। তারা লোকসভা ভোটটা লড়তে চান একদম বাংলার মাটিতে, বাংলার নজরে, বাংলা স্ট্র্যাটেজিতে। আজ বিধানসভায় অধিবেশন থেকে বেরিয়ে মিছিল করেছিলেন কে? শুভেন্দু অধিকারী। মুখের স্লোগানে শুধু ভরসা রাখতে পারেনি প্রধান বিরোধী দল, সাদা টি শার্টে বড় বড় করে লেখাবার্তায় তারা কাকে টার্গেট করেছেন সেটা তো স্পষ্ট করে দিয়েছেন বিজেপি বিধায়করা, যার জেরে মুখ্যমন্ত্রীর চেয়ারের অসম্মান হয়েছে বলে মনে করছে তৃণমূল। হেয়ার স্ট্রিট থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এর আগে বিধানসভায় দেখুন, স্পিকারের অনুমতি নিয়ে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে FIR করা হয়েছিল। বিজেপি নেতারা সেটা নিয়ে অবশ্য হাইকোর্টে গেছেন, তারা সেখানে দাবি করেছেন যে জাতীয় সঙ্গীত গাওয়া হবে এ কথা কেউ ঘোষণা করেনি, ফলে তারা জানতেনই না যে তৃণমূলের তরফে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে। হাইকোর্ট বলেছে বিজেপি বিধায়কদের গ্রেফতার করা যাবে না। আদালত বিজেপি বিধায়কদের স্বস্তি দিল বলেই কি আজ আরও এক ধাপ উঠে
তারা প্রতিবাদে নেমেছিলেন। আর সেটার জন্যই কি আরও এক ধাপ উঠে চাপ সৃষ্টি করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদের এগেনস্টে এর আগে এফআইআর হয়েছিল, এবার সরাসরি শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করে দিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় সরকার আর চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় সরকার আর বিজেপি তারা তো গত কয়েকদিনেই স্বাস্থ্য দপ্তরকে নিশানা করছে। স্বাস্থ্য খাতে টাকা বন্ধ হয়েছে, স্বাস্থ্য দপ্তরের নিয়োগে দুর্নীতির অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলা মানে তো স্বাস্থ্যমন্ত্রীর দিকে আঙুল তোলা। স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে দেখুন তাহলে দুটো জায়গার থেকে আমি বলছিলাম না যে কোথাও গিয়ে বিজেপি সেই অমিত শাহ বললেন তারপর থেকে পুরো যাবতীয় আক্রমণের অভিমুখ হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির। তারা অন্য ডাইনে বাই কিচ্ছু দেখছেন না, সরাসরি যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে করছেন। শুভেন্দু অধিকারী তার জামাতে যা লেখা, টি শার্টে যা লেখা, যার জেরে এফআইআর হলো, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে। আর যেটা বললেন যেটা কেন্দ্রীয় সরকার তারা যে দফতরের বিরুদ্ধে বক্তব্য রেখে তারা টাকা পয়সা পাঠানো বন্ধ করতে পারে, সেই স্বাস্থ্য দপ্তর তার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র রাজ্য দুটো স্তরেই বিজেপির টার্গেট কিন্তু এখন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী কি বলেছেন? তিনি বলেছেন পকেট মাররাই বেশি চিৎকার করছে। বলে দিয়েছেন যে তিনি দুর্বল নন, তিনি স্ট্রং। মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ট্রং সেটা তো সবাই জানে। তিনি লড়াকু, তিনি লড়েই তৃণমূলকে ওই রকম জায়গায় নিয়ে এসছেন, এক আর ক্যারিশমায় নিয়ে এসছেন, এটা তো সবাই জানে। তিনি যে শক্তিশালী সেটা হঠাৎ নতুন করে বলার দরকার পড়লো কেন? তাহলে কি ঘরে বাইরে জোড়া চাপে কোথাও গিয়ে তিনি শক্তি হারাচ্ছেন এই জন্যেই? মানে বাইরের চাপটা তো ঠিক আছে, বাইরের দল যারা বিরোধী দল তারা মেন শত্রুকে আক্রমণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু দলের মধ্যেও বিভিন্ন আওয়াজ টাওয়াজ উঠছে, এই যে বয়স সংক্রান্ত কথাবার্তা হচ্ছে, এগুলো দেখে কেউ কি ভাবতে পারেন যে কোথাও গিয়ে তৃণমূল নেত্রী একটু দুর্বল হয়ে পড়েছেন বলেই বাকিরা মুখ খোলার সাহস পাচ্ছে? সেটার মানে যে ঠিক নয়, সেই বার্তাটা সেটাই সেই বক্তব্যটাকে নাকচ করতেই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর গলায় ঘোষণা করে জানাতে হলো যে তিনি স্ট্রং? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রধান শক্তি বলেই কি তিনি এইভাবে আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছেন? এইটাই কিন্তু এবারের সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হতে যাচ্ছে। এবং এটা বিরোধীদের স্ট্র্যাটেজি, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগের তারা যে স্ট্র্যাটেজি নিয়েছিলেন তার থেকে সরে আসছে। আগের বার তাদের স্ট্র্যাটেজি ফল দেয়নি, এইবার দেবে কি না সেটাও তো এই সামনে ভোট আসছে, বুঝতেই পারবেন। যে সব থেকে বেশি চেল্লাচ্ছে তাকে টাকা নিতে টিভির পর্দায় দেখা গেছে। চোরটা কে? নারদের মুখ্য চরিত্রে যিনি ছিলেন শুভেন্দু অধিকারীকে কেন গ্রেপ্তার করা হবে না? বিমানবন্দরে দাঁড়িয়ে একটা চ্যাংড়ার মতো বলে গেছে যে যিনি চোর চোর বলছেন তাকে টাকা নিতে দেখা গেছে। আমি ওই চ্যাংড়াটাকে বলছি, তোর দাদু সৌগত রায়, তোর জ্যাঠা ফিরাদ হাকিম, তোর আরেক জ্যাঠা শোভন চ্যাটার্জি, এই তিনটে প্রশ্নটার উত্তর দিয়ে শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল এই ভারতীয় জনতা পার্টি। চোরেদের রানীকে, রানী মৌমাছি কখনো নিজে মধু সংগ্রহ করে না, শ্রমিক মৌমাছিদের দিয়ে মধু সংগ্রহ করে। কর্ম করে যাও, ফলের আশা করো না, এ কথা তো গীতায় লেখা আছে। এবার মুশকিল হচ্ছে কি জানেন তো, এর সঙ্গে তো এই কথাটাও আছে, আশায় বাঁচে চাষা। আমরা সাধারণ মানুষ, আমরা তো চিরকাল আশার ওপরেই বেঁচে থাকি, তাই না? আমরা কেউ অর্জুন নই। অর্জুন হতে পারলে তো কত কিছুই লক্ষ্যভেদ করে ফেলতে পারতাম। পেরেছি কি? নেতারা তারা কি ফলের আশা না করে কোনো কাজ করেন? তার ফলে যেটা হওয়ার তাই হচ্ছে। জানেন তো, আমাদের ভেতরে আশাগুলো যখন হতাশায় পরিণত হয় তার বাষ্পটা ভেতরে ভেতরে জমতে থাকে আর কোনো সময় ফেটে বেরোয়। আজকেই যেরকম আপার প্রাইমারির যারা পরীক্ষার্থী ছিলেন, যারা পাশ করেছিলেন, তারা রাস্তায় নেমেছিলেন, কারণ তারা ধর্ণা দিচ্ছিলেন এতদিন ধরে চাকরি না পেয়ে। যোগ্য পরীক্ষার্থী, যোগ্য চাকুরি প্রার্থী, তারা চাকরি না পেয়ে তারা এতদিন ধরে 1 বছর কমপ্লিট হলো তাদের ধর্নার। 1 বছর, 365 দিন। সেটা লোককে মনে করিয়ে দেওয়ার জন্যই তারা রাজপথে নেমেছিলেন, ধর্ণা দিয়েছেন, মাথা কুটেছেন, কান্নাকাটি করেছেন।
হাত জোর করেছেন, একজন সাধারণ মানুষের পক্ষে ঠিক যত রকমভাবে তাদের বক্তব্য তুলে ধরা সম্ভব, দৃষ্টি আকর্ষণ করা সম্ভব, সব করেছেন। তাতে কারোর দৃষ্টি আকর্ষণ কি করতে পারলেন? আরে কেউ যদি জেনে শুনে চোখ বন্ধ করে একদম টাইট করে ধৃতরাষ্ট্র হয়ে বসে থাকে, বা ধৃতরাষ্ট্র না, এক্ষেত্রে গান্ধারী, জেনে শুনে নিজের চোখ থাকা সত্ত্বেও চোখে ফেট্টি বেঁধে নিয়েছিলেন, সেরকম যদি সবাই হবেন ঠিক করেন, শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী সবাই যদি চোখে ফেট্টি বেঁধে বসে থাকেন, গোটা সরকার পক্ষ যদি অন্তত এক্ষেত্রে চোখে ফেট্টি বেঁধে বসে থাকেন, কার দৃষ্টি আকর্ষণ করবেন? আর কি করেই বা করবেন? আর কারাই বা করবেন? এ তো আপার প্রাইমারির কথা বললাম। টেট, এবছর প্রাথমিকের টেট হওয়ার কথা ছিল 10ই ডিসেম্বর, 10 তারিখের বদলে 24 তারিখ পরীক্ষার ডেট বদলে দিল এই প্রাথমিক শিক্ষা পর্ষদ। কি কাণ্ডটা জানেন? ওই দিনই ব্রিগেডে আরএসএসের সংগঠন অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদের আয়োজনে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে। জেনে শুনেই ওই দিনটায় তাহলে কি বদলে দেওয়া হলো? ওই দিন ওখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। অবশ্য এটাও হতে পারে, জানেন তো, এটা একটা সাধু উদ্যোগ। এই যে ডেট চেঞ্জ করে দেওয়াটা, এটা অনেক ভাবনা চিন্তা করে বোধহয় করা হয়েছে। হয়তো ভাবা হয়েছে যে পরীক্ষার্থীরা গীতার ওই শ্লোক শুনতে শুনতে পরীক্ষার হলে যাবেন, গীতার শ্লোকের মধ্যে নিশ্চয়ই ওটাও থাকবে। ওই বললাম, কর্ম করে যাও, ফলের আশা করো না, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। এটা শুনলে তারা বেশ মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাবেন যে পরীক্ষা দিচ্ছি, দিই, কিন্তু চাকরি না পেলেও চলবে। তাহলে পরবর্তী ক্ষেত্রে ওই সমস্ত ধর্ণা, এই ধরনের বিক্ষোভ, এসবের কোনো সম্ভাবনা থাকবে না। এটা তো আগেরগুলোর ক্ষেত্রে হয়নি। তাই 2017 সালে যারা টেট দিয়েছিল তারা এখনও চাকরি পাননি, 2022 সালে যারা টেট পাস করেছেন তারাও চাকরি পাননি, এবার তারা সব মাঝে মধ্যেই বিক্ষোভ টিক্ষোভ দেখিয়ে ফেলছেন। তাই এবারের যারা পরীক্ষা দেবেন তাদেরও পরীক্ষা হবে, তারা চাকরি পাবেন কি না কেউ জানে না, কিন্তু তারাও যদি ওই বিক্ষোভে যোগ দেন তাহলে তো আবার জ্যানজট হয়ে যাবে না। তাই জন্য তাদের একদম মেন্টালি শুরুর থেকে প্রিপেয়ার করে দেওয়ার জন্যই বোধহয় ওই দিনটা বদলে দেওয়া হয়েছে। এই যদি শেষ পর্যন্ত ওই 24 ডিসেম্বরই টেট হয়, কোনো পরীক্ষা কেন্দ্রের সামনে গিয়ে দেখবেন রাজ্যের বেকারদের কতটা খারাপ অবস্থা। সেই জন্যই হয়তো দুর্নীতিটাই একটা পেশা হয়ে দাঁড়িয়েছে, জানেন তো। সে জনপ্রতিনিধি হোক বা সমাজের নিচু স্তর, সর্বত্র দালাল চক্র মাঝখান থেকে তারা এটা মনে করেছে যে অ্যাটলিস্ট এই কাজটা তো করতে পারবো, এই কাজটা করলে, দালালি করলে, দুর্নীতি করলে তাহলে অনেক পৃষ্ঠপোষক আছে, সব রকমভাবে মাথায় হাত রাখার লোক পাওয়া যাবে। ন্যায্য পরীক্ষার্থী হলে, যোগ্য চাকরি প্রার্থী হলে আপনাদের পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। সেই জন্যেই সমস্ত রকমভাবে দেখুন, যেখানে যেখানে যা যা গণ্ডগোল হতে পারে সব হচ্ছে। শিক্ষায় শুধু শিক্ষাটারই আপনাদের উদাহরণ দিই, সেখানে কি, সেখানে চাকরি, সেটা দুর্নীতি হয়ে গেছে। সেই শিক্ষায় যারা এই বাচ্চা ছেলেপুলেগুলো, তাদের খাবার দেওয়ার, মানে মিড ডে মিল নিয়ে যে দুর্নীতি হয়েছে, আজ সেটা নিয়ে অভিযোগ করেছেন ধর্মেন্দ্র প্রধান লোকসভায় দাঁড়িয়ে, সংসদে দাঁড়িয়ে। ভাবুন, সেখানে মোটামুটি অ্যামাউন্ট শুদ্ধ বলে দিয়েছেন 4000 কোটি টাকা। অর্থাৎ বাচ্চাদের পাতটাও ছাড় পায়নি এই সমস্ত দুর্নীতির কাছ থেকে। এই অভিযোগটাই তো উঠেছে। এবার যে দুর্নীতির কথাটা বলবো সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, জানেন তো। এইটাও যে হতে পারে এটা আপনাদের কারোর ধারণা নেই। আমি একদম শিওর, আপনারা শুনলে বলবেন এটা কি শুনছি, এটা হতে পারে। প্রসূতি মায়েরা তারা একটা কেন্দ্রীয় বরাদ্দ পেয়ে থাকেন, জানেন তো। যারা সন্তানের জন্ম দিয়েছেন তাদের 3 ক্ষেপে 2000 আর 1000 টাকা দেওয়া হয়, মোট 5000 টাকা। সেই টাকা তহবিলে পড়ে থাকছে না, তারাও পাচ্ছেন না, যথারীতি পেয়ে যাচ্ছেন। কারা পাচ্ছেন? অন্য কারুর অ্যাকাউন্টে চলে যাচ্ছে অযোগ্যদের অ্যাকাউন্টে। অর্থাৎ এই যে ট্র্যাডিশনটা সাম্প্রতিককালে দুর্নীতির আমরা দেখেছি না, চারপাশে দুর্নীতির জাল ছড়ানো আমাদের এই বাংলার ভুবনে প্রায়, সেইটার আরেকটা নবতম একটা সংযোজন এই প্রসূতিদের টাকা যোগ্যদের বদলে অযোগ্যদের অ্যাকাউন্টে চলে যাওয়ায়। এর অভিযোগ জেলা শাসকের কাছে জমা পড়েছে। অভিযোগের ফয়সলা হবে কিনা সেটা কেউ জানেন না, কিন্তু আমরা সতর্ক আছি। সেজন্য আমাদের প্রতিনিধি এই খবর ব্রেক করেছেন, এবং এই খবরটা আবার বলছি, দুর্নীতির খবর করতে ভাল লাগে না। বিশেষ করে সারাক্ষণ নিজের রাজ্যকে ছোট করে কি আর কিছু করা যায়, কিন্তু কি করব,
যদি আপনি আমি মুখ না খুলি, আমরা যদি সতর্ক না হই, এগুলো যদি না দেখাই, তাহলে তো আরও লোকজন ডেয়ার ডেভিল হয়ে যাবে। কিছু তো বাকি নেই। বললাম তো, বাচ্চার পাত থেকে বাচ্চার মায়ের একটু শরীর স্বাস্থ্যের কথা ভেবে যে টাকা দেওয়া, সেই টাকা কিছুই তো বাদ যাচ্ছে না। এরপরে তো আপনি মুখে খাবারটা তুলতে পারবেন না, অথবা আপনিই থাকবেন না, কারণ কেউ হয়তো দেখা যাবে আপনাকেও বেচে দিয়েছে। এটাই তো আমাদের ভবিতব্য হতে চলছে বলে মনে হচ্ছে। ऐसी पार्टियों के लिए सबक है कि केंद्र सरकार की गरीब कल्याण की योजनाओं और उनके लिए भेजे जा रहे फंड के बीच में आने की कोशिश मत करो, वरना जो बीच में आएगा उसे जनता हटा देगी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই হুঁশিয়ারি দিন, কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে ৯/৬ অভিযোগ শেষ হচ্ছে না। এবার প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার টাকা বেহাত হওয়ার অভিযোগ উঠল মালদায়। এই যোজনায় অন্তঃসত্ত্বা ও প্রসূতি মহিলাদের ৫,০০০ টাকা অর্থ সাহায্য দেয় কেন্দ্র। শুধুমাত্র দারিদ্র্য সীমার নিচে থাকলেই অর্থ সাহায্য পাওয়ার কথা। যাদের জন্য টাকা বরাদ্দ, তারা পাচ্ছেন কি? মেয়ে হয়েছে কি না, তো টাকা জমা করেছে তো পাইনি। কোথায় করেছিলেন? হসপিটালে। অনেকবার গেছেন নাকি? হ্যাঁ, ২-৪ বার গিয়েছি। তাহলে কারা পাচ্ছে? অভিযোগ, ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোর কিশোরীদের অ্যাকাউন্টেও নাকি টাকা পড়ে যাচ্ছে। স্রেফ অভিযোগ নয়, টাকা ঢোকার নথিও TV9 বাংলার হাতে এসেছে। রয়েছে আরও প্রমাণ, এই দেখুন। ক্লাস 7 ক্লাস 7-এ পড়ো। কি হচ্ছে, অ্যাকাউন্টে টাকা এসেছে? হ্যাঁ, কত টাকা? ৫,০০০। ৫,০০০? কার অ্যাকাউন্টে এসেছে? আমার মায়ের। মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙিটোলা হাসপাতালে এরকম একাধিক অভিযোগ। ব্লক স্বাস্থ্য দপ্তরের কন্ট্রাকচুয়াল এক কর্মী, যিনি আবার তৃণমূল করেন, তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টেই নাকি টাকা ঢুকেছে। বরাদ্দ ৯/৬ অভিযোগ মানছেন স্থানীয় তৃণমূল নেতা, পঞ্চায়েত সমিতির সদস্য। অনেকে কিন্তু যাদের অ্যাকচুয়ালি লিগ্যাল মানে পাওয়ার কথা, তারা এখন পর্যন্ত হয়তো পায়নি বা পেয়েও নেয়নি, কিন্তু অনেকে আবার আছে যাদের হয়তো পাওয়ার যোগ্য না। হ্যাঁ, বাচ্চা হয়তো বড় আছে বা আর কিছু, হ্যাঁ, তারা কিন্তু আবার টাকা পাচ্ছে। তদন্ত চেয়ে মুখর বিরোধীরা। এখানটায় অনেক লোকই আমার ব্লকে এটা নিয়ে বঞ্চিত হচ্ছে। আমরা এটা নিয়ে বিভিন্নভাবে খবর বিভিন্ন এরিয়া থেকে পাচ্ছি। এই নিয়ে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সিএমওইচকে আমরা একটা লিখিতভাবে কমপ্লেন জানিয়েছি। কি বলছেন বিএমওইচ? এখন পর্যন্ত একটাও এখন কমপ্লেন আমাদের কাছে আসেনি। আপনার কাছ থেকে আমি প্রথম জানতে পারলাম এরকম একটা ঘটনা হয়েছে। তা আমাদের কাছে যদি কোনো কেউ কমপ্লেন করে যে পাইনি বা আমাদের কোনো টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে বা অবশ্যই তদন্ত হবে। জেলা শাসকের দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে। এরপর কি এই বরাদ্দ বন্ধ করে দেবে কেন্দ্র? দুর্নীতিবাজদের জন্য মাশুল গুনবেন যোগ্যরা, যোগ্য প্রাপকরা। কি অবস্থা দেখলেন? কোনো কিছুই তো বাদ যাচ্ছে না। বাচ্চাদের পাত থেকে এই প্রসূতি মায়েদের পুষ্টি, সবই তো দালাল চক্র হাওয়া করে দিচ্ছে। দুর্নীতির গহ্বরে সব কিছু ঢুকে যাচ্ছে। আর এই যে চারপাশে এই সমস্ত কাণ্ড কারখানা হচ্ছে না, এইগুলোর প্রভাব কিন্তু আমার আপনার উপর প্রতি মুহূর্তে পড়ছে, জানেন তো। প্রতি মুহূর্তে একটা অদ্ভুত অনিশ্চয়তা আমাদের গ্রাস করছে। এই সেদিন একজনের সাথে কথা বলছিলাম, ফোন করেছিলাম। ভদ্রলোক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, উচ্চপদস্থ ছিলেন, কিন্তু পেশাগত কারণে যোগাযোগটা প্রায় ব্যক্তিগত সম্পর্কের পর্যায়ে একটা সময় পৌঁছে গেছিল। কিন্তু মাঝখানে অনেকদিন যা হয় আর কি, কোনো কথাবার্তা হয়নি। সেদিন হঠাৎ মনে পড়লো, তো ফোন করলাম, করে যেরকম জিজ্ঞেস করি আপনি সচরাচর যেটা করি আর কি, ঠিক সেরকমভাবেই জিজ্ঞেস করেছিলাম। অনেকদিন পরে কারোর সাথে দেখা হলে যা বলি সেরকমভাবেই জিজ্ঞেস করেছিলাম, কেমন আছেন? তার উত্তরটা তিনি যেটা দিলেন সেটা ঠাং করে কানে এসে লাগলো, কিছুতেই ভুলতে পারছি না, জানেন। তিনি বললেন, মটা বাদ দিন। মানে বললেন, কেমন আছেন না জিজ্ঞেস করুন, কেন আছেন। ভাবুন তো, এই কথাটা আপনি আমি প্রত্যেকে যদি কোনো সময় ওই নেতাদের জিজ্ঞেস করি, তাহলে নেতাদের কীরকম লাগবে?